আন্দোলনকে সামনে রেখে ভারতকে 28 টুকরো করার ব্লুপ্রিন্ট ডিকোড হলো কিভাবে? অ্যাক্টিভিস্ট সনম ওয়াংচুক কি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট? এনজিওর মাধ্যমে ভারতে গোপনে কিভাবে জাল ছড়াচ্ছে সিআইএ? দিল্লির অস্ত্রে কেন ভীত আমেরিকা? কেন তড়িঘড়ি দিল্লি ছুটে এলেন তারেক রহমানের দূত? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। যুদ্ধের কথা বললে প্রথমেই যেটা আমাদের মনে হয় তা হলো অত্যাধুনিক ফায়ার আর্মস, ফাইটার জেট, এয়ার ডিফেন্স, আরও কত কি। কিন্তু এটা যুদ্ধের চূড়ান্ত রূপ, অর্থাৎ যখন যুদ্ধ হচ্ছে, কিন্তু তার আগেও অনেকগুলো স্টেপস আছে যেটা একটা দেশকে ভেঙে টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, আপনাদের মনে করানোর জন্য বলছি, 1991 সাল, তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নেতে সেই সময় অনেক বড় পরমাণু অস্ত্রের ক্ষমতা রয়েছে, বিগ মিলিটারি ফোর্স আছে, এয়ারক্রাফট রয়েছে, সব কিছু আছে। তা সত্ত্বেও সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো করে দেওয়া হয়েছিল এবং 15টি দেশ সেই সোভিয়েত ইউনিয়নের ভেতর থেকে তারা আত্মপ্রকাশ করেছিল একে একে। অর্থাৎ সেই সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন হয়নি। এবং এটা তথ্য উঠে আসে যে সেই সময় সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ভীষণ অ্যাক্টিভ ছিল। এবং পরবর্তী সময় যদি আমরা দেখি তাহলে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষেত্রে একই ছবি। এখানেও দেখা গেছে যে বাংলাদেশে পালাবদলের ঘটনা ঘটেছে, এমনকি নেপালের জেনজি আন্দোলন আমরা দেখেছি। এবং দুটি ক্ষেত্রেই বলা হয় যে সিআইএ ভীষণ রকম অ্যাক্টিভ ছিল। এবং সিআইএর এটা একটা মোটিভ, কোনো দেশকে ভাঙার খেলা বা দেশ ভাঙার খেলায় সিআইএ বরাবরই পটু। এবার যে প্রশ্নটা আসবে যে সিআইএ কিভাবে দেশটাকে ভাঙে। যদি ছোট দেশ হয় বা সামরিকভাবে কিছুটা দুর্বল হয় তাহলে সিআইএ সেটাকে অন্যভাবে ভেঙে দেবে, যেমনভাবে একাধিক ঘটনা তারা ঘটিয়েছে। কিন্তু বড় রাষ্ট্র, অর্থাৎ যাদের সামরিক ক্ষমতা বেশি, যাদের বাণিজ্যিক বা অর্থনৈতিক ক্ষমতা বেশ ভালো, তাদের জন্য সিআইএর পলিসি অন্যরকম। এটা আমি বলছি না, সিআইএ তাদের নিজস্ব রেজলিউশনে নিজেরাই বলেছে। যখন 1957 সালে সিআইএ ফর্ম হয়, সিআইএ পথ চলা শুরু করে, সেই সময় সিআইএর যে নিজস্ব রেজলিউশন রয়েছে সেখানেই বলা হয়েছিল যে প্রয়োজনে সিআইএ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গোপনে বা কিছুটা প্রকাশ্যে এনজিও ফর্ম করবে এবং এই এনজিওগুলি পরবর্তী সময় তারা বিভিন্ন ছোটো ছোটো ঘটনাগুলোকে পলিটিক্যালি সামনে নিয়ে এসে সেই দেশটিকে বিভ্রান্ত করবে, বিপর্যস্ত করবে। সিআইএর এজেন্ডাই এটা। পরবর্তী সময় যে ছবি আমরা দেখছি যে আমেরিকার অধ্যাপিকা এবং যিনি বিখ্যাত ওয়ার স্ট্র্যাটেজিস্ট ক্রিস্টিয়ানা ফিয়ার, তিনি কি বলছেন? তিনি বলছেন যে দেশ সামরিকভাবে যত শক্তিশালী হবে, যারাতে অর্থনৈতিক ক্ষমতা বেশি হবে, উদাহরণস্বরূপ তিনি ভারতবর্ষের নাম বলেছেন, সেই দেশের এনিমি লাইন তত বড় হবে। এবং এক্ষেত্রেও এই ওয়ার স্ট্র্যাটেজিস্ট ক্রিস্টিয়ানা ফিয়ার তিনি পরিষ্কারভাবে ভারতবর্ষের শত্রু হিসাবে পাকিস্তানের নাম বলেছেন। বাদবাকি দেশের নাম তিনি বোধহয় বলেননি, কিন্তু সেই দেশগুলো কারা হতে পারে আপনারা সহজেই সেটা অনুমান করতে পারছেন। আরও একটা বিষয় এখানে উঠে আসছে, তা হলো যে ভারতবর্ষের এই ক্রমবর্ধমান যে সামরিক শক্তি, তার যে অর্থনৈতিক ক্ষমতা, সেই কারণে গোয়েন্দা রিপোর্ট যা আমরা জানতে পারছি যে ভারতবর্ষকে সরাসরি কিছু করাটা সিআইএর পক্ষে সম্ভব নয়। তাই ভারতবর্ষকে তারা প্ল্যানিং করেছে, ব্লুপ্রিন্ট সামনে আসছে যে 28টি টুকরোতে ভাঙার পরিকল্পনা করা হয়েছে। এবং যে কারণে ভারতবর্ষের বিভিন্ন অংশে নানা বেশে নানাভাবে বিভিন্ন এনজিওকে ফর্ম করা হয়েছে এবং এনজিওগুলোকে তাদের কাজ শুরু করতে বলা হয়েছে, সিআইএকে অ্যাক্টিভ করা হয়েছে বলেই আপাতভাবে গোয়েন্দা রিপোর্ট আমরা জানতে পারছি। কীভাবে কাজ করছে সিআইএ একটু ভালো করে ভেবে দেখুন। প্রথম গণ্ডগোল শুরু হলো মণিপুরে, এবং যে তথ্য আমরা জানতে পারছি যে সুইডেনের বিভিন্ন যে ছদ্মবেশী ফান্ডগুলো আছে সেখান থেকে ডিরেক্টলি ফান্ড ঢুকতো মণিপুরে, অস্ত্র ঢুকতো মণিপুরে। এবং মণিপুরে যখন অশান্তি বেশ ভালো মতো পাকিয়ে নেওয়া হলো, উত্তর পূর্বকে অশান্ত করার পরিকল্পনা করা হলো, তখন সেখান থেকে স্ট্রেট ওয়েতে অশান্তিকে নিয়ে চলে আসা হলো ভারতবর্ষের ক্যাপিটাল বা রাজধানী দিল্লিতে। এবং যখন দিল্লিতে অশান্তি পাকানোর পরিকল্পনা ব্লুপ্রিন্ট রেডি হচ্ছে, বৈঠক হচ্ছে, সেই সময় আরও একটা ঘটনা ও ইনসিডেন্টালি ঘটল। তা হলো লাদাখের বাসিন্দা এবং অ্যাক্টিভিস্ট সনম ওয়াংচুক, তিনি একাধিক দাবি নিয়ে অনশন শুরু করলেন দিল্লির বুকে। এর পাশাপাশি যে জিনিসটা উঠে আসলো, সনম ওয়াংচুক তিনি অ্যাক্টিভিস্ট, তার আন্দোলনের যে প্রক্রিয়া, তাকে দেখলে অনেকেরই এটা জাস্টিফাইড মনে হতে পারে এবং মনের মধ্যে অস্বাভাবিক একদমই কিছু নেই। যে আজকের প্রেক্ষাপটে যখন আমরা এই ধরনের
এপিসোড শ্যুট করছি, এই ধরনের প্রোগ্রাম করছি, তখনকার সময় দাঁড়িয়ে বলা হয় যে একটা বোমা আপনি নিক্ষেপ করলে তার যে অভিঘাত হবে, তার যে এফেক্ট হবে, তার চেয়ে অনেক বেশি হবে যদি কোনো ভুল খবর বা ফেক নিউজ সেটাকে ঠিকভাবে আপনি সোশ্যাল সাইটে ইমপ্ল্যান্ট করতে পারেন, ডিস্ট্রিবিউট করতে পারেন বা সেটাকে টেলিকাস্ট করতে পারেন। তাহলে সোশ্যাল সাইটের মাধ্যমে সেটা বোমার থেকেও বেশি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে যুব সম্প্রদায়ের মধ্যে এবং সমাজের বিভিন্ন স্তরে। বিশেষজ্ঞরা ক্ষেত্রে মনে করতে পারছেন যে অপারেশন সিঁদুরের সময় হঠাৎ করেই পাকিস্তান এআই জেনারেশন ছবির মাধ্যমে বা এআই জেনারেটেড ছবির মাধ্যমে দেখিয়ে দিল যে তারা ভারতবর্ষের 6টি ফাইটার জেটকে শটডাউন করেছে। কিন্তু বাস্তবটা কি, যেটা পরবর্তী সময় আন্তর্জাতিক দুনিয়ায় যে বক্তব্যের ওপর শিলমোহর দিয়েছে, বাস্তবটা হলো যে আমাদের এয়ারফোর্স, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের 6টি JF-17 থান্ডার ব্লক 3 ফাইটার জেটকে শটডাউন করেছিল। এছাড়াও আমরা ওদের HQ-9 চাইনিজ এয়ার ডিফেন্সকে ধূলিসাৎ করে দিয়েছি এবং মার্কিন রাডার সিস্টেমকে আমরা একদম ভেঙে গুড়িয়ে দিয়েছি। এটাই বাস্তব। কিন্তু প্রাথমিকভাবে পাকিস্তান ফেক নিউজের দৌলতে সারা দুনিয়ার কাছে একটা অন্যরকম ছবি রাখার চেষ্টা করেছিল। পরবর্তীতে ভারতের প্রবল প্রতিক্রিয়া এবং প্রবল প্রমাণের মাধ্যমে সেটা ভুল বলে প্রমাণিত হয়। এবার যে প্রশ্ন আসবে যে সোশ্যাল সাইটে যে এই ধরনের ফেক নিউজ প্রত্যেক দিন, প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডে আপলোড করা হচ্ছে বা সেটাকে টেলিকাস্ট করা হচ্ছে, তার জন্য কি কোনো মনিটরিং সিস্টেম নেই? অবশ্যই আছে সোশ্যাল সাইটে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের ফেক নিউজকে কন্ট্রোল করার জন্য তাকে ফ্যাক্ট চেকিং যে অথরিটি থাকা উচিত বা যে ধরনের প্রসেস থাকা উচিত, সেই ধরনের স্ট্রিক্ট কোনো মনিটরিং সিস্টেম বা বডি এখনও পর্যন্ত সোশ্যাল সাইটে নেই। যে কারণে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয়কে নিউজ আকারে ছেড়ে দিচ্ছে এবং সেটাকে গ্রাফিক্স করা হচ্ছে এবং অনেকের মনে হচ্ছে এটাই বোধহয় সত্যি। কিন্তু এই ধরনের ফেক নিউজকে ছড়ানোর পরিপ্রেক্ষিতে নিজের আইডিকে লুকিয়ে তার জন্য যে সঠিক কোনো শাস্তি বা প্রক্রিয়া সেভাবে এখনও পর্যন্ত উঠে আসেনি। এবার যে ঘটনাটা বলা প্রয়োজন যে সোনম ওয়াংচুক, তিনি দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিস্ট, শিক্ষিত মানুষ, যথেষ্ট পড়াশুনো করেছেন এবং তার এই আন্দোলনের প্রক্রিয়া দেখলে অনেকেরই জাস্টিফাইড বলে মনে হবে। কিন্তু গোয়েন্দা রিপোর্ট তো অন্য কথা বলছে। এক্ষেত্রে ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে এই সোনম ওয়াংচুকের যে ব্যাকগ্রাউন্ড, সোনম ওয়াংচুকের সিক্রেট পাস্ট সম্পর্কে জানার আগে তার বিবাহিত জীবন সম্পর্কে জানার প্রয়োজন। যে তথ্য আমরা জানতে পারছি একাধিক সোর্স থেকে, সোনম ওয়াংচুক, তার সঙ্গে প্রথমে বিয়ে হয় মার্কিন নাগরিক এবং সেখানকার একজন অধ্যাপিকা রেবেকা নরম্যানের, এবং পরবর্তীতে ডাইভোর্স হয়ে যায় এবং এখনও পর্যন্ত রেবেকা নরম্যান তিনি আমেরিকার একটি ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করছেন। পরবর্তী সময় সোনম ওয়াংচুকের ওয়াইফ হিসেবে স্বীকৃতি পান গীতাঞ্জলি জে অ্যাংমো, এবং বিভিন্ন সোর্স বলছে যে বা গোয়েন্দা রিপোর্ট আসছে এই গীতাঞ্জলি জে অ্যাংমো, যিনি মূলত এখন ওয়াংচুকের বিভিন্ন যে আন্দোলন বা বিভিন্ন কর্মকাণ্ডের মূল নিয়ন্ত্রক, তার সঙ্গেও কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের লিঙ্ক রয়েছে তার পারিবারিক সূত্রে, এবং বিভিন্নভাবে গুগল সার্চ করেও তার বাবা মায়ের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত উঠে আসেনি। অর্থাৎ মোটের উপর সোনম ওয়াংচুক তার সঙ্গে ইউএসের যে বিভিন্ন ধরনের লিঙ্ক সেটা যে খুব ভালোভাবেই রয়েছে, সেটা বা সে সম্পর্কে গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত এখনও পর্যন্ত। যে সিক্রেট পাস্ট হিস্ট্রি তা খুব একটা স্ট্রেট নয়, খুব একটা সুবিধার নয় বলেই গোয়েন্দারা মনে করছে। সোনম ওয়াংচুকের সিক্রেট পাস্ট হিস্ট্রি কী আছে এটা বোঝার আগে এটা বুঝে নিতে হবে যে সোনম ওয়াংচুক ঠিক কী পদ্ধতিতে এগিয়েছেন। উত্তর পূর্বের মানুষ সোনম ওয়াংচুক তার জীবন শুরুই করেছিলেন আন্দোলনের মাধ্যমে, এবং আন্দোলন করে তিনি এগিয়েছেন। তার আন্দোলনের প্রথম বিষয় ছিল যে চীনা পণ্য বা চাইনিজ প্রোডাক্টকে বয়কট করুন, ভারতীয় পণ্যকে ব্যবহার করুন। এই আপ্তবাক্য নিয়ে, এই দাবি নিয়ে সোনম ওয়াংচুক তার প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন লাদাখ অঞ্চল থেকে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো যে চীনের বিরুদ্ধে বা চীনা প্রোডাক্টের বিরুদ্ধে সোনম ওয়াংচুক তিনি আন্দোলন শুরু করলেন, কিছুদিন পরে তিনি 180 ডিগ্রি ঘুরে গেলেন এবং ঘুরে গিয়ে তিনি শটান চীনে চলে গেলেন একটু গোপনে, এবং সেখানে গিয়ে সাংহাইতে তিনি একাধিক গোপন বৈঠক করলেন সেখানকার গোয়েন্দা কর্তাদের সঙ্গে বলে আমরা বিভিন্ন যে কনফিডেন্সিয়াল রিপোর্ট থেকে জানতে পারছি। দেশে ফিরলেন। দেশে ফিরেই তিনি লাদাখের যে এলএসি রয়েছে বা লাদাখ যে বর্ডার এরিয়া রয়েছে সেখানে তিনি জমি খোঁজ করা শুরু করলেন এবং জমিতে তিনি এনজিও ফর্ম করবেন এই পরিকল্পনা গ্রহণ করলেন। কিন্তু ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে আমাদের সেনাবাহিনী সরাসরি প্রতিবাদ করলো এবং বললো হবে এখানে একদম বর্ডারের ওপরে, যেখানে চীন পাশেই রয়েছে, সেখানে এনজিও করা সম্ভব নয়। এরপরই এই সোনম ওয়াংচুক, যিনি ভারতীয় পণ্যের ব্যবহার কথা বলেছিলেন, ভারতীয় প্রোডাক্টকে আরও বেশি করে ব্যবহার করতে হবে এই দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন, তিনি সরাসরি মাঠে নামলেন।
মাঠে নেমে বললেন যদি চীন ভারত আক্রমণ করে তাহলে চীনকে তিনি দিল্লির পথ দেখিয়ে দেবেন। একদম উল্টো কথা বললেন। এরপর সোনম ওয়াংচুক তিনি আমেরিকায় চলে গেলেন এবং আমেরিকায় গিয়ে সেখানে যে তথ্য আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি, সেখানে সিআইএ কর্তাদের সঙ্গে অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে গোপনে একাধিক বৈঠক করেন এবং তিনি আমেরিকা থেকে সরাসরি এবার দেশে আর ফিরলেন না, পরিবর্তে তিনি সিঙ্গাপুর গেলেন এবং সিঙ্গাপুর থেকে তিনি ঘুরপথে পাকিস্তানে পৌঁছলেন। Hi friends, I'm here in Islamabad attending the climate change conference Breathe Pakistan organized by Dawn Media. পাকিস্তানে তার একটা সোকল্ড মিটিং ছিল, কিন্তু তার পাশাপাশি গোয়েন্দা রিপোর্ট বলছে অন্য কথা। গোয়েন্দা রিপোর্ট অনুসারে সেখানে তিনি কি আইএসআই কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। এরপর তিনি দেশে ফিরলেন, কিন্তু এই যে সোনম ওয়াংচুক পাকিস্তানে গেলেন, সেই পাকিস্তানে ঘুরপথে যাওয়ার যে তথ্য সেটা ভারতের বিদেশ মন্ত্রকের কাছে একদমই ছিল না। পরবর্তী সময় আমরা দেখলাম যে 2025 সালে ফের সোনম ওয়াংচুক তিনি লন্ডন গেলেন। লন্ডনে গিয়ে তিনি উত্তর পূর্বের একাধিক সমস্যা নিয়ে সেই সময় বাংলাদেশের ইন্টারিম চিফ এবং যিনি ডিপ স্টেটের রিপ্রেজেন্টেটিভ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একাধিক গোপন বৈঠক করলেন এবং আপনারা ফলো করে দেখবেন। এরপরই মোহাম্মদ ইউনুস বললেন যে উত্তর পূর্বকে ল্যান্ডলক করে রেখেছে বাংলাদেশ এবং আমরাই সেখানকার গার্জিয়ান। এই বক্তব্য উঠে আসলো সোনম ওয়াংচুকের সঙ্গে ইউনুসের বৈঠকের পর। এরপর সোনম ওয়াংচুক তিনি দেশে ফিরলেন। দেশে ফিরেই গোয়েন্দা রিপোর্ট অনুসারে তিনি আরবান নকশালদের ক্ষেত্রে তিনি ফান্ড মোবিলাইজেশন শুরু করলেন, অর্থাৎ নকশালদের যে ফান্ডিং লাগবে সেটার ব্যাপারে সোনম ওয়াংচুকের একাধিক ভূমিকা আছে বলে গোয়েন্দারা তথ্য পেয়েছেন। তার পাশাপাশি তিনি লাদাখের স্বাধীনতা নিয়ে সরব হলেন। এবার দিল্লির প্রেক্ষাপটে আপনারা আসুন। দিল্লির প্রেক্ষাপটে সোনম ওয়াংচুক তিনি অনশন শুরু করলেন। তার অনশন আন্দোলনকে সরাসরি সমর্থন করল পাকিস্তানপন্থী বাংলাদেশের উগ্রবাদী সংগঠন জামাতে ইসলামী। তাদের অফিসিয়াল পেজ থেকে তারা সোনম ওয়াংচুককে সমর্থন জানিয়েছে এবং তার পাশাপাশি এই যে সোনম ওয়াংচুকের এই মুভমেন্ট বা ছাত্র আন্দোলন পুরোটাকে সমর্থন করেছে ভারত বিরোধী নিষিদ্ধ সংস্থা বা নিষিদ্ধ সংগঠন খালিস্তানি। বোঝাই যাচ্ছে যে কারা চাইছে যে সোনম ওয়াংচুকরা এখানে আন্দোলন করুক, তারা এখানে ভারত বিভাজনের মতলব খাড়া করুক। পরিষ্কার ছবি উঠে আসছে। দিল্লি পুলিশের এই সংক্রান্ত চূড়ান্ত সক্রিয়তার আগে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে সোনম ওয়াংচুক তিনি বসে আছেন অনশন মঞ্চে, অন্যদিকে ককরোচ জনতা পার্টি তারা বিভৎসভাবে বিভিন্ন ধরনের ভারত বিরোধী বক্তব্যকে ছড়িয়ে দিচ্ছে। সেই বক্তব্যে ভারতবর্ষের সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে, সেই বক্তব্য ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধেও যাচ্ছে বলে একটা বড় অংশ দেখতে পাচ্ছেন। এবং যে তথ্য আমরা জানতে পারছি যে সেই সময় ককরোচ জনতা পার্টির যারা মেম্বার্স তারা নিজেদের মধ্যে কথোপকথনকে আরও বেশি সিক্রেটলি বলার জন্য বা গোপনীয়ভাবে বলার জন্য তারা নিজেদের জন্য একটা স্পেশাল অ্যাপকে নিয়ে আসলো, তার নাম বিট চ্যাট। এই বিট চ্যাট যে সিক্রেট অ্যাপ আছে তার মাধ্যমে ককরোচ জনতা পার্টির যে সদস্যরা তারা গোপনে কথাবার্তা বলা শুরু করলো। অন্যদিকে দিল্লি পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করতে পারে এটা বুঝে নিয়েই তারা আগাম প্রচুর পরিমাণে টিয়ার গ্যাস নিয়ন্ত্রক যে গ্লাস পাওয়া যায় তা বাজার থেকে কিনলো। অর্থাৎ তাদের কাছে খবর চলে এসেছিল যে এখানে দিল্লি পুলিশ কোনো বড় মুভমেন্ট করতে পারে। এবং অদ্ভুতভাবে আরেকটা ছবি চলে আসছে, সেটা ইউএস এম্বাসি দিল্লি। তারা কোন কোন দিনে পুলিশ সক্রিয় হতে পারে বা গণ্ডগোল হতে পারে সেটা একটা মোটামুটি তথ্য দিয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করে দিল। তাহলে যে প্রশ্নটা উঠবে যে ইউএস এম্বাসি কী করে বুঝলো যে এখানে আগে থেকেই অশান্তি হতে পারে বা পরে গিয়ে এখানে অশান্তি হতে পারে, ফলে তারা আগের থেকে তথ্য রাখছিল। গোয়েন্দা রিপোর্ট অনুসারে যে তথ্য আমরা জানতে পারছি তাতে নেপাল থেকে 150 জন ইউএসের একটা স্পেশাল টিম ইতিমধ্যে দিল্লি এসছে। এরা পুরোপুরি সিআইএ দ্বারা ডমিনেটেড এবং এই টিমটি স্পেশালি সোশ্যাল সাইটকে অপারেট করে। এবং যে তথ্য গোয়েন্দারা জানতে পারছেন যে ককরোচ জনতা পার্টি বা সোনম ওয়াংচুকের যে বিভিন্ন ইভেন্টগুলো ছিল সেগুলো নিউজ আকারে সোশ্যাল সাইটে পুশ করা সেগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ছিল 150 জন। ইতিমধ্যে আমাদের গোয়েন্দারা এই মার্কিন নাগরিক যারা নেপাল থেকে এসছেন তাদেরকে ট্র্যাক করতে পেরেছেন, তাদের যে ভূমিকা সেগুলোকে খুব কাছ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষকে বিভাজিত করার অন্যতম মুখ উমর খালিদ, সেই উমর খালিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির ভাস্কর দাসের যে হাসি হাসি ছবি তার হাতে হাতে ঘুরছে। ফলে ককরোচ জনতা পার্টি এবং ভারত বিভাজনের নায়ক উমর খালিদদের একই মঞ্চে আনার প্রক্রিয়া শুরু করেছে সিআইএ বলে একটা বড় অংশ মনে করছেন। গোয়েন্দা রিপোর্ট বলছে যে নেপালও যে জেনজির আন্দোলন হয়েছিল সেখানেও একই পদ্ধতি অবলম্বন করে ভাইবার এবং ডিসকর্ড নামে দুটো অ্যাপকে ব্যবহার করেছিল সেখানকার বিক্ষুব্ধ জনতা এবং সেটাকে নিয়ন্ত্রণ করেছিল সিআইএ এবং তারপর সেখানে ক্ষমতার পালাবদল ঘটেছিল। সেটাই ভারতবর্ষের ক্ষেত্রে সেই একই ফর্মুলা, একই স্কুলিং, একই ক্লাসকে অপারেট করতে চাইছে সিআইএ। এবার সেই প্রশ্নটাই সামনে আসছে একাধিক ক্ষেত্র থেকে। এবার চলে আসুন আপনারা ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির যিনি ফাউন্ডার অভিজিৎ দীপক, তিনি ভারতবর্ষে জন্মালেও তিনি পড়াশোনার সূত্রে আমেরিকায় থাকতেন
এবং আমেরিকায় যখন দীর্ঘদিন তিনি পড়াশোনা করছেন, ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে তার সঙ্গে সেখানে সিআইএর গোয়েন্দা কর্তাদের বেশ মাখো সম্পর্ক তৈরি হয়েছিল। তাকে কি তাহলে আমেরিকা থেকেই কোনো এজেন্ডা দিয়ে ভারতবর্ষে পাঠানো হয়েছে? এই প্রশ্ন উঠে আসছে। এবং যে ছবিটা উঠে আসছে যে এই যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি, এর অর্থায়ন কিভাবে হচ্ছে, এর ফান্ডিং কিভাবে হচ্ছে, তাতে গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে। তাতে সোনম ওয়াংচুক, আবাসী অ্যাক্টিভিস্ট, এই সোনম ওয়াংচুকের দুটি এনজিও আছে, সিকমল এবং হিয়াল। এই সিকমল এবং হিয়ালের কাছে প্রচুর পরিমাণে বিদেশি ফান্ড রয়েছে, যেটা মূলত আমেরিকা, কানাডা এবং অন্যান্য দেশ থেকে আসে। এবং ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে ককরোচ জনতা পার্টির হাতে, অর্থাৎ তাদের যে ফাউন্ডার আছেন অভিজিৎ দীপক এবং তাদের মুখ্য প্রবক্তা ভাস্কর দাস, এদের হাতে প্রচুর পরিমাণে যে ফান্ডিং যাচ্ছে সেটাই সিকমল এবং হিয়াল অর্থাৎ সোনম ওয়াংচুকের দুটি এনজিওর মাধ্যমেই অর্থ পাচ্ছে এই ককরোচ জনতা পার্টি এবং তাদের মুভমেন্ট এখান থেকেই হচ্ছে। কিন্তু এখানে একটা মোক্ষম চাল দিয়েছে দিল্লি। চালটা কি? চালটা হলো যে ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে এই মুহূর্তে সিআইএর বিভিন্ন এনজিওগুলো, এবং কলকাতা তো সিআইএর এজেন্টরাও খুব ভালোভাবে অপারেট করছে। আপনারা জানেন যে এখানকার একজন খুব প্রভাবশালী নেত্রীর সঙ্গে সিআইএর সম্পর্ক অত্যন্ত ভালো, বা ভারতবর্ষের সংবিধান সম্পর্কে বা ভারতবর্ষের সংহতি সম্পর্কে যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছেন, তা দেশের পক্ষে মঙ্গলজনক নয় বলেই একটা বড় অংশ মনে করেন। এবং সিআইএর যে এনজিওগুলো আছে, অর্থাৎ যেগুলো বিদেশি ফান্ডিংয়ের মাধ্যমে অনেক বড় হয়ে গেছে এখন বটবৃক্ষের মতো, সেগুলোকে আপরুট করতে হলে, কেটে ফেলতে হলে একটা সেন্ট্রাল ডিসিশনের প্রয়োজন, যেটা ইতিমধ্যে দিল্লি নিয়ে ফেলেছে। সেই ডিসিশনটা কি? সেই ডিসিশনটা হলো ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। অর্থাৎ এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের মাধ্যমেই প্রচুর পরিমাণ বিদেশি অর্থ এই এনজিওগুলোতে পৌঁছয়, এবং এই আইনটার ক্ষেত্রেই সংশোধন করতেছে। ইতিমধ্যে বিল পেশ করা হয়েছে সংসদে এবং মনে করা হচ্ছে দ্রুত এই বিলটি পাস হবে। বিলটি পাস হয়ে গেলেই সঙ্গে সঙ্গে যে ছবিটা হবে, যতগুলো এনজিও, এই সমস্ত বিভিন্ন পলিটিক্যাল পার্টি যাদেরকে বিভিন্ন ক্ষেত্রে জনতা ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের ফান্ড একই সঙ্গে এনজিওর হাতে যে বিপুল অর্থ আসছে, সবগুলোকে কাট করা যাবে। কাট করা গেলেই এই ধরনের যে বিদেশি গোয়েন্দা সংস্থা প্রভাবিত যে আন্দোলন, যে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করছে, সেগুলোর সমূলে আঘাত করা যাবে বলে একটা বড় অংশ মনে করছেন। গোয়েন্দাদের এই রিপোর্ট পাওয়ার পরেই সরকার সক্রিয় হয়েছে, ভারতের বিভিন্ন এজেন্সি সক্রিয় হয়েছে, এবং আমাদের গোয়েন্দারা অ্যাক্টিভ হওয়ার পরিপ্রেক্ষিতে যে ছবিটা উঠে আসছে তা হলো যে এই ককরোচ জনতা পার্টি অর্থাৎ অভিজিৎ দীপক থেকে শুরু করে পরবর্তী সময়ে সোনম ওয়াংচুক এবং সেই সুইডেনের যে গোপন ফান্ড, এই সমস্ত তথ্যগুলো একটা সুতোর আকারে আমাদের গোয়েন্দাকর্তারা তুলে নিয়ে এসছেন এবং ডিকোড করা গেছে সিআইএর এই কোভার্ট অপারেশন বা তাদের যে মিশনটাকে সম্পূর্ণভাবে ডিকোড করতে পেরেছে আমাদের গোয়েন্দারা। এবং ভারতবর্ষকে যে 28 টুকরোতে ভাঙার যে পরিকল্পনা সিআইএ করেছে, সেটাকে নিরস্ত করা যাচ্ছে বলেই একটা বড় অংশ মনে করছে। গণ আন্দোলনের চেহারার মাধ্যমে সিআইএর যে গোপন ইচ্ছে, এই সিক্রেট মিশনকে ডিকোড করে ফেলেছেন আমাদের গোয়েন্দারা, এবং একদমই সিআইএর বাড়াভাতে ছাই দিয়েছেন আমাদের গোয়েন্দারা। যখন এতটা সফলতার সঙ্গে আমরা ডিকোড করতে পেরেছি, মার্কিন এনজিওগুলোকে আমরা ডিঅ্যাক্টিভ করছি ধীরে ধীরে, তখন প্রতিবেশী বাংলাদেশ, তাদেরও যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে। বিপাকে পড়তে হওয়ার কারণ হলো যে ঢাকার একাধিক পদক্ষেপে দিল্লি যথেষ্ট রুষ্ট হয়েছে ঢাকার উপরে। কারণ কখনো তারা তাদের দূতাবাসে জামাতপন্থী অফিসার পাঠাচ্ছেন, কখনো তারা সীমান্তবর্তী অংশে জামাত এবং আল কায়েদার মিলিত প্রশিক্ষণ শিবিরগুলোকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এক্ষেত্রে নির্দিষ্ট ব্যবস্থা নেননি। এই কারণে দীর্ঘদিন ধরেই দিল্লি ঢাকার ওপর রুষ্ট। তাই কি রুষ্ট দিল্লিকে তুষ্ট করতে সম্প্রতি সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান নিরাপত্তা উপদেষ্টা এবং সেদেশের উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, তিনি দিল্লি এসে পৌঁছেছেন, একদম ঠিক শুনছেন, এবং তাকে একটা মিশন দিয়ে ঢাকা পাঠিয়েছে। সেই মিশনটি হলো যে কোনোভাবে হোক দিল্লিকে তুষ্ট করতে হবে। এবং তিনি গত 14ই জুলাই তিনি দিল্লি এসে পৌঁছন, সস্ত্রীক পৌঁছন, এবং তাকে বলা হয়েছিল যে আমাদের এনএসএ অজিত ডোভালকে যাতে হাতে পায়ে ধরে হলো বুঝিয়ে বলা যায় যে ঢাকা ভারত বিরোধী কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি অনেকগুলো চ্যানেলসে কথাবার্তা বলেন, শেষ পর্যন্ত আমাদের এনএসএ অজিত ডোভালের সঙ্গে তিনি সামান্য সময় কথা বলার সুযোগ পান। দুজনে হাসি মুখে ছবি তুলেছেন এই পর্যন্ত, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভারত যে কোনো বড় আশ্বাস ঢাকাকে দিয়েছে এমন কোনো তথ্য এই যখন এপিসোড শ্যুট করছে তখন পর্যন্ত আমরা জানতে পারিনি। ফলে ঢাকা যে ভারতের থেকে বড় কোনো সাপোর্ট এক্ষুনি পাবে, এই আশা করাটা বোধহয় ভুল হবে। পরবর্তী সময়ে বাংলাদেশের উপবিদেশমন্ত্রী সামা ওবেদ, তিনি অনেকটাই ঢোক গিলে যে বক্তব্য সামনে এনেছেন তা হলো যে হাসিনাকে ঘিরে যাই ঘটুক না কেন, ঢাকা এবং নয়াদিল্লির যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না। এবং তথ্য বলছে যে ইতিমধ্যেই আমরা ইন্দোনেশিয়াকে অস্ত্র মিসাইল দিয়েছি, তার পাশাপাশি আরও 7টি দেশকে আমরা এই এয়ার টু এয়ার মিসাইলটা দিচ্ছি।
এই 7টি দেশের নাম শুনলে চমকে উঠবেন কারা আছে তালিকায়। তার আগে কেন নিচ্ছে 7টি দেশ সেটা বলে রাখার প্রয়োজন। এই অস্ত্র মিসাইলটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে, অর্থাৎ ভারতীয় পদ্ধতিতে তৈরি হয়েছে, মেক ইন ইন্ডিয়া। এবং এর যে ইন্ডিজিনিয়াস রেডিও ফ্রিকোয়েন্সি আছে এবং শত্রুপক্ষ যেই হোক না কেন তার যে কোনো ধরনের সুপারসনিক ফাইটার জেটকে মুহূর্তে ধূলিসাৎ করতে পারে এই অস্ত্র মিসাইল যা ভারতবর্ষ তৈরি করেছে। এবার বলি কোন কোন দেশ নিচ্ছে। এই তালিকায় রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, আর্মেনিয়া সহ 7টি তাবড় দেশ। এবং এক পা এগিয়ে সৌদি যে প্রস্তাব দিয়েছে ভারতবর্ষকে তা হলো সৌদির হাতে থাকা ইউএস নির্মিত F-15 ইগল ফাইটার জেট এবং তার পাশাপাশি ইউরো টাইফুন এই ফাইটার জেটগুলোর সঙ্গে তারা এই অস্ত্র মিসাইলকে অ্যাটাচ করতে চেয়েছে। অর্থাৎ ঘুরপথে দেখলে মার্কিন ফাইটারে অ্যাটাচ করা হবে ভারতীয় মিসাইল। ভাবা যাচ্ছে না অর্থাৎ ভারতবর্ষ অস্ত্র তৈরির ক্ষেত্রে কোন জায়গায় উঠে এসছে তা সৌদির এই পদক্ষেপ থেকেই খুব ভালোভাবে যে কোনো ব্যক্তি বুঝতে পারবেন। এবং বিশ্বজুড়ে ভারতবর্ষের তৈরি অস্ত্র মিসাইলের এই রমরমা বাজার হওয়ার আরেকটা কারণও আছে। তার একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। ইতিহাসটা হলো আমাদের অপারেশন সিঁদুর। ঠিক শুনছেন, অপারেশন সিঁদুরের সময় আমাদের ফাইটার জেট থেকে যখন নিক্ষেপ করা হয়েছিল এই অস্ত্র মিসাইল কমপক্ষে পাকিস্তানের 6টি J-17 থান্ডারকে ভূপতিত করেছিল, অর্থাৎ শটডাউন করেছিল। অর্থাৎ চীনের ফাইটার জেট, আমেরিকার রাডার এবং চীনের এয়ার ডিফেন্স সিস্টেম সবগুলোকেই শটডাউন করতে পেরেছিলাম, ধ্বংস করতে পেরেছিলাম আমাদের এই অত্যাধুনিক মিসাইলের মাধ্যমে বলে একটা বড় অংশ মনে করছেন বা বিশ্বকরে সেই তথ্য সামনে আনছেন। ফলে ভারতবর্ষের মিসাইল, ভারতবর্ষের অস্ত্র কি ওয়াশিংটন ডিসি বা পেন্টাগন কর্তাদের কপালে ভাঁজ ফেলছে? আগামী দিনে আরও বড় সুপার পাওয়ার হয়ে সরাসরি চ্যালেঞ্জ করতে বিশ্বের বাজারে উঠে আসছে ভারতবর্ষ। সময় তার উত্তর দেবে। আরও গুরুত্বপূর্ণ, রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।